এইবার এলো সেই দ্বিতীয়বার স্বপ্নের ভিজুয়ালাইজেশন করা হার ছেলের জন্য ম্যানিফেস্ট করার পালা। 8ই ফেব্রুয়ারি ছেলের রিসেপশনের দিন রাতে ঘর থেকে হার চুরি হলো। মোটামুটি পরবর্তী 7 দিন বাড়িতে সবাই খুব দুঃখে কষ্টে রাগে, কেন এমনটা হলো, কেন আমরা সাবধান হলাম না, নানান রকম একটা ভীষণ মনোকষ্টে মনোদুঃখে, যেটা হওয়া খুব স্বাভাবিক, সেইভাবেই বাড়ির প্রত্যেকে চলছিলেন। আর আমার মধ্যে ভীষণভাবে একটা প্রশ্নের উদ্রেক হচ্ছিল যে ঠিক ইউনিভার্স বা ঈশ্বর আমাকে কি শেখাতে চাইছিলেন, কেন আজকে এই এই জিনিস আমার সাথে হলো। যথারীতি উত্তর আমি পেয়েছিলাম, যেহেতু যেটা আমি কিনতে গেছিলাম, যেটা আমি ভিজুয়ালাইজ করেছিলাম, যেটা আমি ম্যানিফেস্ট করতে গেছিলাম, কার্যক্ষেত্রে গিয়ে সেটা না করে তার থেকে কম দামের, কম ওজনের এবং যেটা ভেবেছিলাম তার উল্টো জিনিস করেছিলাম। সেই জন্যেই কিন্তু এই শিক্ষা আমাকে ইউনিভার্স বা ঈশ্বরের তরফ থেকে দেওয়া হলো যে এই ভুল যেন আমি আর কখনো না করি। কিন্তু আপনাদের কাছে আমি সবসময় সত্যি কথা বলেছি, তাই আজও কিন্তু কোনো কিছুই বাড়িয়ে চড়িয়ে মিথ্যে কথা অতিরঞ্জিত আমি বলবো না। মনের মতন করে ছেলের পইতে দেওয়ার পর আমার এবং আমার হাজব্যান্ডের কাছে সত্যি সেই পরিমাণ পর্যাপ্ত টাকা ছিল না যে চাইলেই আমি পরের মাসে গিয়ে আর একটা নতুন হার, যেটা আমি ভেবেছিলাম, যেটা আমি চেয়েছিলাম, সেটা গিয়ে কিনে আনতে পারি। এবং এখন ভাবছি ভাগ্যিস আমাদের কাছে সেই মুহূর্তে অতটা পরিমাণ পর্যাপ্ত টাকা ছিল না, তাহলে এই অসাধারণ জার্নিটা, ম্যানিফেস্টেশনের জার্নিটা আমার দেখা হতো না। ফলে একটা মাস সময় লেগেছিল যে এক্স্যাক্টলি আমি কি করব সেই ডিসিশনটা নিতে, কারণ আমাকে অনেকেই বললো আর শুধু শুধু কিনে লাভ নেই। বাড়ি থেকে মাও বারণ করেছিল যে তার থেকে সোনার দাম যেভাবে বাড়ছে তার থেকে ছেলের জন্য একটা অ্যামাউন্ট রেখে দিলেই ভালো। কিন্তু আমার কোথাও যেন একটা মনের মধ্যে জেদ ছিল যে এটা আমার ছেলের সারা জীবনের একটা অ্যাসেট, সারা জীবনের একটা জিনিস, ফলে এটা আমাকে দ্বিতীয়বার করে দিতেই হবে। মা হিসেবে, বাবা মানে মা বাবা হিসেবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমি শুধু এইটুকুনি জানতাম যে আমার এই মুহূর্তে পর্যাপ্ত টাকা নাই থাকতে পারে, কিন্তু আমার ম্যানিফেস্টেশন পাওয়ার আছে। আমি যদি ম্যানিফেস্ট নাই করতে পারি তাহলে কি আপনাদের সামনে এসে ভিডিওতেই এত লম্বা লম্বা চওড়া চওড়া ম্যানিফেস্টেশনের কথা বলি। আগে আমাকে নিজেকে ম্যানিফেস্ট করে দেখতে হবে আমি পারি কি না, তবে তো আপনাদের কাছে এসে কনফিডেন্টলি ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন নিয়ে এত এত কথা বলবো। ফলে যেমন ভাবা তেমন কাজ। আমি শুধু এইটুকুনি জানতাম যে আমি ইউনিভার্সকে কোনো না কোনোভাবে সিগন্যাল পাঠাতে চাই যে আমি ওই হারটা দ্বিতীয়বার তৈরি করতে রেডি হচ্ছি, তুমি প্লিজ আমায় হেল্প করো। সেই মতন মে মাসে কিন্তু আমি আবার একটা রেকারিং খুলি ওই হারটা করব বলে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার স্বপ্ন ছিল যে ওজন বা যে অ্যামাউন্টের হার, সেই অ্যামাউন্টের রেকারিং কিন্তু আমি খুলতে পারিনি। আমি কিন্তু সেই অ্যামাউন্টের হাফ অ্যামাউন্টের রেকারিং খুলেছিলাম। এবং আমার মনের মধ্যে একবারের জন্য কোনো দ্বন্দ্ব, কোনো কনফিউশন ছিল না যে আচ্ছা যে অ্যামাউন্ট ইনভেস্ট করব বলে ভাবছি আমি তো তার থেকে হাফ টাকা রেকারিং করেছি। আমি শুধু এইটুকুনি জানতাম আমি চেষ্টা করতে চাইছি, আমি অ্যাকশন নিয়েছি, আমি সেই পথে পা বাড়িয়েছি, বাকিটা ঈশ্বর বুঝে নেবে। কিভাবে হবে, কোথা থেকে হবে, কে যোগাবে, আমার কিচ্ছু জানার দরকার নেই, আমি জানতেও চাই না। আমি শুধু এইটুকুনি জানি আমি আমার দিক থেকে আমার হাতে যতটুকুনি করার আছে আমি ততটুকুনিই করতে পারি। ফলে আমি চোখ কান বন্ধ করে কিন্তু আবার একটা রেকারিং খুলে দিলাম। এবং প্রত্যেক মাসে যখন রেকারিংয়ের টাকা কাটতো আমি প্রত্যেক মাসে থ্যাংক ইউ দিতাম যে আমি ছেলের হারটা সাকসেসফুলি করতে পেরেছি। কিন্তু তখনও আমি ভালো মতন জানি যে এই যে রেকারিংয়ের অ্যামাউন্টটা উঠবে এটা কিন্তু পুরো অ্যামাউন্ট নয়, এর থেকে বেশি টাকা লাগবে। কিন্তু বিশ্বাস করুন এটা নিয়ে আমার মনে কোনো ভয়, কোনো দ্বিধা, কোনো দ্বন্দ্ব ছিল না। মাঝখানে জানুয়ারি মাসে, এই 2026-এর জানুয়ারিতে যখন সোনার দাম সাংঘাতিক রকমভাবে বাড়তে শুরু করলো, তখনও কিন্তু 2-3 দিনের জন্য আমি দুর্বল হয়েছিলাম। আমি ভেবেছিলাম যে এত সাংঘাতিকভাবে সোনার দাম বাড়ছে, সেখানে আমার রেকারিংয়ে তো এই টাকাটাই আমি জমাচ্ছি, তাহলে ফাইনালি কী করে সেটা এক্সিকিউটেড হবে। 1-2 দিন আমি যেই ভেবেছি, 3 দিনের দিন আমি আবার নিজেকে কিন্তু সেই পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে গেছি যে সেই ভাবনা আমার নয়। সোনার দাম বাড়লো কি কমলো কি মাঝারি হলো সেটা আমার চিন্তা নয়। আমার চিন্তা ওই দামের ওই ডিজাইনের হার আমি আমার ছেলেকে করে দিয়েছি এবং আমি জানি আমি এটা পেরেছি, আমি এটা পারবই। তার জন্য আমি অলরেডি গ্র্যাটিটিউড করা শুরু করেছি। তার জন্য আমি প্রত্যেক মাসে রেকারিংয়ের টাকা কাটলে ঈশ্বরকে হোল হার্টেডলি থ্যাংক ইউ দিই।
এবং আমি ভীষণ মনে মনে খুশি হওয়া শুরু করেছি, ওই হারটাকে ভিজুয়ালাইজ করা শুরু করেছি। আমি দোকানে গেছি, দোকানে হারটা কিনেছি এবং ফাইনালি আমি আমার ছেলেকে এসে সেই হারটা দিতে পেরেছি। আমি পেরেছি। এই পেরেছি 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 এই কন্টিনিউয়াস রিপিটেশনের মধ্যেও কিন্তু আমি নিজেকে নিয়ে গিয়েছিলাম। ফলে প্রচুর চারপাশ থেকে কিন্তু আমাকে অনেকেই সাবধান করার চেষ্টা করেছিল, কারণ যেহেতু তখন সোনার দাম মারাত্মক লেভেলে বাড়ছে। তারপরেও কিন্তু আমি কনফিডেন্ট ছিলাম যে আমি জানি যে আমি এটা পারবই, আমি এটা করছি, কারণ ইউনিভার্স বা ঈশ্বর আমার সাথে আছেন। এইবার ব্যাক টু ম্যাজিক। এপ্রিল মাস, স্কুলে কাজ করতে গেছি, স্কুলের জাস্ট ডেস্কে বসেছি, হঠাৎ করে আমার একজন কলিগ এসে আমাকে বললেন, সোনার দাম যে কমতে শুরু করেছে সেই খবর তুমি রাখছো? আমি তখন বললাম, না দিদি, সেই খবর রেখে আমার এখন কি হবে, আমার তো রেকারিংয়ের টাকা ম্যাচিওর করেনি, রেকারিংয়ের টাকা তো ম্যাচিওর করবে 6-7 তারিখ মে মাসের। আমি আবারও বলছি মাঝখানে, এই ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, কিন্তু যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে পারবেন এবং প্রত্যেকটা কথা মন দিয়ে শুনতে পারবেন, আমি তাদেরকেও চ্যালেঞ্জ করতে পারি, তারাও কিন্তু আমার মতন অনেক বড় বড় জিনিস, অসম্ভব মনে হওয়া জিনিসকেও কিন্তু সম্ভব করতে পারবেন, ম্যানিফেস্ট করতে পারবেন। ফলে দিদি আমাকে এসে কিন্তু রীতিমতন বলা শুরু করলো, তাতে কি হয়েছে, রেকারিং 6-7 তারিখে ম্যাচিওর করবে, তাতে কি তাতে কি হয়েছে, তুমি এক্ষুনি খবর নাও, সোনার দাম কমছে। আমি তখনও হেসে দিদিকে বললাম, দিদি এক্ষুনি আমি খবর নিয়ে করব কি? তখন দিদি আমাকে বলল, তুমি কি জানো সেনকো গোল্ডে, আমি কিন্তু সেনকো গোল্ডের কোনো প্রমোশন করছি না, ইনফ্যাক্ট সেনকো গোল্ড থেকে আমি চেনটা করতে পারবো সে চিন্তাও আমার মনে দূর তাক ছিল না। যে কোনো একটা ভালো দোকান থেকে করলেই হবে, কিন্তু ওই ডিজাইন, ওই মাপ এবং ওই একটা প্রজেক্টের অ্যামাউন্ট তার মধ্যে হলেই হবে। দিদি, কারণ সেনকো গোল্ড আমার কাছে কিন্তু অনেকটা দূরের স্বপ্ন ছিল, তাই আমি ভাবিও নি। আর এখানেই কিন্তু ইউনিভার্স বা ঈশ্বরের খেলা, যেটা আমাদের বুঝতে হয়, আমরা অনেক ক্ষেত্রে যেটা বুঝতে পারি না। তো দিদি আমাকে ভীষণভাবে পুশ করা শুরু করলো এবং দিদি বললো, আমার একজন চেনা পরিচিত একটি ছেলে আছে, তুমি তার সাথে যোগাযোগ করো, কারণ এই পার্টিকুলার সময়টা কিন্তু ওদের পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়ার একটা হিউজ অফার থাকে, আমার মনে হচ্ছে তুমি কিন্তু সেনকো গোল্ডে গিয়ে কথা বললে তুমি বেনিফিটেড হবে। আমার সাডেনলি মনে হলো আমাকে ইউনিভার্স বা ঈশ্বর, যেই নামেই ডাকুন না কেন, আমাকে পুশ করছে। এই পুশটা কিন্তু এড়ানোটা আমার ঠিক হবে না। আমি দেনান দেওয়ার কথা বললাম এবং ওরা কিন্তু বলল, আপনি যে ওজনের হার করতে চাইছেন তার হাফ ওজনের টাকা দিয়ে বুক করলেই, এই যে সোনার দাম এখন কমছে, যেদিন বুক করবেন সেই কমা দামটাতেই কিন্তু আপনার সোনাটা বুক হবে। আমি তো অবাক, আমি যে ওজনের করতে চাইছি সেই ওজনেরও পুরো টাকা দিতে হবে না, তার হাফ ওজনের হাফ টাকা দিয়ে আমি সোনার দাম বুক করতে পারবো। আমি দেনান দেয়ার বাড়িতে এসে আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বললাম এবং কথা বলে আমি জানতে পারলাম যে আমার এবং আমার হাজব্যান্ডের সেভিংসে এক্স্যাক্টলি ওই অ্যামাউন্টটাই আছে, যে অ্যামাউন্টটা দিয়ে আমাকে ওই হাফ সোনার দামটা বুক করতে হবে। এবং আমি কিন্তু 1,32,000 দামটা পেয়েছিলাম, কারণ তখন সোনার দাম প্রত্যেক দিনই বেশ কিছুটা করে পড়ছে। একটা দিকে আমি কিন্তু খুব কনফিডেন্ট হলাম যে যাক, অলরেডি 1,40,42 যেখানে ছাড়িয়ে গেছিলো, সেখানে আমি 1,32,000 কিন্তু সোনাটাকে বুক করতে পেরেছি। এবং আরও অদ্ভুতভাবে সেনকো গোল্ড কিন্তু আমাকে 15ই মে পর্যন্ত সময় দিল, কারণ আমার রেকারিং ম্যাচিওর করতো 6th or 7th মে। তাহলে আমি এপ্রিল মাসে সোনা বুক করলাম, আমার টাইম দেওয়া হলো আমাকে 15ই মে, ফলে আমি অনেকটা সময় পেয়ে গেলাম, এক্সেস টাকাটাও আমার হাতে ইজিলি জোগাড় হয়ে যেত। আমার হাজব্যান্ড কিন্তু রীতিমতন রাগারাগি করলেন যে এরকমভাবে পুরো হাতের টাকা পুরো খরচ করে দিয়ে এরকম কেউ করে না, তুমি পাগলামি করছো। আমি হেসে শুধু একটা কথা বলেছিলাম, ইভেন আমাকে বলেছিল তুমি এত জোর কোথা থেকে পাও। আমি হেসে শুধু একটাই কথা বলেছিলাম যে একটু পাগলামি না করলে জীবনে বড় কিছু হয় না। আর এত জোর কোথা থেকে পাই? ম্যানিফেস্টেশন প্র্যাকটিস করার জন্য এত জোর পাই। তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার আমার ব্যাংক এই মুহূর্তে খালি হলেও কোনো সমস্যা হবে না, ব্যাংক আবার ভরে যাবে, এটা আমার গ্যারেন্টি। মানে আলাদাই লেভেলের একটা কনফিডেন্স, বিশ্বাস করুন, আমি যে এখন বলছি না, আমার এখনও গায়ে কাঁটা দিচ্ছে। এই পুরো জার্নিটা আমি যতবার বারবার করে নিজে ভাবছি, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে কি করে এত স্মুথলি এটা হয়ে গেল। ফাইনালি আমাকে পুশ করা হলো, সোনা বুকিং হলো, এবং আমার রেকারিং ম্যাচিওর করলো। এবং রেকারিং ম্যাচিওর করার পরে তার মধ্যে কিন্তু আমি এটা আমার দামটাকেও কিন্তু ভিজুয়ালাইজ করেছি যে এই দামটাতেই কিন্তু আমি গিয়ে আমার হারটা কিনেছি।
কারণ প্রজেক্টের দাম আরও অনেক বেশি ছিল। এবং মজার কথা, যখন ফাইনালি আমি হারটা ডেলিভারি নিতে গেলাম, আমার প্রজেকশন ছিল যে টোটাল যা দাম হবে তার থেকে 20,000 টাকা দাম আমি কম পেয়েছি। কিন্তু 20,000 টাকা দাম কম না পেলেও যেমনটা ভিজুয়ালাইজ করেছিলাম, ওদের প্রচুর ডিসকাউন্ট চলে সেই সময়, আমি কিন্তু 15,000 ডিসকাউন্ট পেয়েছি। ফলে এক্স্যাক্টলি যে দামে আমি হারটা কিনতে চেয়েছিলাম সেই দামের থেকে একটু কিছু বেশি দামে আমাকে হারটা কিনতে হলো, কিন্তু যে প্রজেক্টের দামটা ছিল সেই প্রজেক্টের দামেও কিন্তু আমায় হারটা কিনতে হয়নি। ফলে লাস্ট টুইস্ট, এইবার আমাকে ডিজাইন পছন্দ করতে বলা হয়েছে, দিদি তুমি ডিজাইনটা পছন্দ করো। আমাকে 2 রকম 3 রকম দেখানো হচ্ছে এবং আমি মনে মনে ঠিক করে গেছি যে আমার ফোনে হারের ফটোটা তোলা আছে, এবার কিন্তু আমি হারের ফটো দিয়ে হার তৈরি করতে দিয়ে আসবো যদি সেম ডিজাইন আমি না পাই। এবং আমি জানি যে হয়তো সেম ডিজাইন পাবো না, কিন্তু যেটা ভিজুয়ালাইজ করেছিলাম, যে হারটাকে ভিজুয়ালাইজ করেছিলাম সেই ডিজাইনটাই করতে দেবো। 2 রকম 3 রকম করার পর যখন ফাইনালি আমার কিছুই পছন্দ হচ্ছে না এবং ওই ওজনের মধ্যে পছন্দ হচ্ছে না, এবার আমি আমার ফোন খুলবো, সাডেনলি তখন ওই যে সেলস যে দাদা ছিল সে বললো, দিদি একটা 8 গ্রামের হার তৈরি হয়ে এসছে, দেখো তো এটা তোমার পছন্দ হয় কি না। শুনলে চমকে উঠবেন, শুনলে গায়ে কাঁটা দেবে। ওরা যখন বক্স থেকে হারটা বার করে আমাকে দেখালো, তখন ওই সেম ডিজাইনের সেম হার যেটা আমার ফোনে ছিল, যে ডিজাইনটা আমি তৈরি করতে দিতে গেছিলাম, সেম ডিজাইনের সেম হার 8 গ্রামে তৈরি হয়ে এসছে। ফলে তখন ওরা আমাকে বললো, এটা কি পছন্দ? আমি জাস্ট লাফিয়ে উঠতে বাকি রেখেছিলাম। এইরকমভাবে ম্যানিফেস্টেশন হয়, এই সাংঘাতিক রকমভাবে বলে বলে ম্যানিফেস্টেশন হয়। প্রচুর প্রচুর সাকসেস স্টোরি দেখেছিলাম, গল্পের বইতে পড়েছিলাম, প্রচুর সেলফ হেল্পের বইতে পড়েছিলাম, নিজের জীবনে চাক্ষুষ করছি এক্স্যাক্টলি ওই ডিজাইন। আমি বললাম এক্স্যাক্টলি এই ডিজাইনটাই আমি চাইছিলাম এবং এই ডিজাইনটার এই মাপটা হলে আমার সব থেকে ভালো হয়। ওরা তখন অর্ডার লিখে নিল এবং ওই ডিজাইনটার ওই মাপ যেটা আমি চেয়েছিলাম, ওই ওজনেরই ওটা অর্ডারে হলো। এবং ফাইনালি থাম্বনেলে যে হারটা আপনারা দেখছেন, ওই হার, ওই ডিজাইন, যেটা আজ থেকে 1 বছর আগে আমি কাউকে দেখে খুব মন করে ছেলের জন্য ভিজুয়ালাইজ করে অ্যাফার্মেশন লিখে গ্র্যাটিটিউড দিয়ে যে হারটা ম্যানিফেস্ট করতে চেয়েছিলাম, ফাইনালি আমার বাজেটের মধ্যে সেনকো গোল্ডের মতন দোকান থেকে এক্স্যাক্টলি 15th মে কোট আনকোট, যার মধ্যে আমার রেকারিং ম্যাচিওর করবে এবং রেকারিং যে অ্যামাউন্টের করেছিলাম তার থেকে অনেক বেশি দামের হার কিনলাম। এবং ফাইনালি কোথাও না কোথাও থেকে, সেভিংস থেকে, বিভিন্ন রকম গিফটসের মাধ্যমে, এবং পরপর পরপর টাকা পেতে থাকলাম। কি আশ্চর্যভাবে যে টাকা পেতে থেকেছি সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করে ফেলতে পারি। এদিক ওদিক সেদিক পেতেই থেকেছি। এবং যে 2,000 দিত সে হয়তো 4,000 দিয়েছে, যে 4,000 দিত সে হয়তো 6,000 দিয়েছে। এইভাবে কিন্তু ফাইনালি পুরো ফান্ড অ্যাকিউমুলেটেড হয়ে গিয়েছিল মে মাসের 15th মধ্যে। এবং ফাইনালি আমি 10th of May সাকসেসফুলি আমার ছেলের পৈতের হার, যেটা আমি ভিজুয়ালাইজ করেছিলাম, সেম হার সেম ওজন, সেনকো গোল্ডের মতন একটা অসাধারণ দোকান থেকে এত ডিসকাউন্ট সমেত, এত ইজিলি, এত এফর্টলেসলি আমি কিন্তু করতে পারলাম। এবং এটা আমার আপনাদের কাছে বলার অন্যতম প্রধান কারণ, যদি আমি করতে পেরে থাকি তাহলে আপনারাও পারবেন। যদি আমি 1 বছরের মধ্যে ইনসাফিসিয়েন্ট সেভিং ব্যালেন্স থেকে একটা শুধু রেকারিংয়ের মাধ্যমে ইউনিভার্সের হেল্পে একটা এত বড় কাজ, এই রকম সাংঘাতিক ঊর্ধ্বমুখী সোনার দামে সমস্ত রকম ম্যাজিক্যাল হেল্পের মাধ্যমে যদি আমি করে ফেলতে পারি, তাহলে সেটা আপনারাও করতে পারেন। ইম্পসিবল বলে পৃথিবীতে কিচ্ছু হয় না। শুধু নিজেকে ভরসা করুন, ইউনিভার্সকে ভরসা করুন, ম্যানিফেস্টেশনের ওপর ভরসা রাখুন, প্রত্যেক দিন নিজের ওপর কাজ করুন, নিজের ফ্লসগুলোকে দূর করার চেষ্টা করুন, প্রত্যেক মুহূর্ত পজিটিভ থাকুন, প্রত্যেক মুহূর্ত ঈশ্বরের আশীর্বাদ, করুণা, কৃপার ওপর ভরসা রাখুন, নিজের ওপর ভরসা রাখুন, আর প্রচণ্ডভাবে খুশি থাকুন, কনফিডেন্ট থাকুন। সমস্ত অসম্ভব সম্ভব হবে। আর সব সময় জানবেন, জীবন বদলাবেই। জীবন না বদলে যায় না। যদি সত্যি সত্যি মন থেকে আমরা জীবন বদলাতে চাই, তাহলে জীবন বদলাবেই। খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, প্রচুর প্রচুর ম্যানিফেস্টেশন করুন, কমেন্টে এসে প্রচুর আপনাদের ম্যানিফেস্টেশনের গল্পে ভরিয়ে দিন। আমি ভীষণভাবে শুনতে চাই আপনারা কে কীভাবে প্রত্যেক দিন একটু একটু করে উন্নত ভার্সন হয়ে উঠছেন এবং আপনারা কি সাংঘাতিক ম্যানিফেস্টেশন করছেন।
অসম্ভব সুন্দর হোক আপনাদের জীবন, খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুখে থাকুন, কিপ ম্যানিফেস্টিং, হ্যাপি ম্যানিফেস্টিং, খুব ভালো থাকুন।